আমি রেকর্ড শুরু করব। ওকে, রেকর্ড অন দিস কম্পিউটার শুরু হলো। ওকে, তারপরে শেয়ার করে ক্লাস শুরু করে দেবো। এক্স্যাক্টলি, শেয়ার পিডিএফ নোটস। ফাইন। ঈদের আগে যেটা করেছিলাম যে I compared quantum description of motion of a particle under a central force and classical description of a particle under a central force. একটা কম্পারিজন করে মোটা ধারণা পেলাম যে কোয়ান্টাম মেকানিক্সে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড কোয়ান্টাইজড হবে। সেই কোয়ান্টাইজ থেকে নাম এসছে কোয়ান্টাম মেকানিক্স। যেই ফর্মালিজমে কিছু কিছু ফিজিক্যাল অবজারভেবল আন্ডার সার্টেন কন্ডিশনস ডিসক্রিট মান গ্রহণ করে, কন্টিনিউয়াস করতে পারে না, সেই কোয়ান্টিটিস গুলোকে বলা হয় কোয়ান্টাইজড। কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাইজ থেকে এসছে। সো কোয়ান্টাম মেকানিক্সে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এর মান কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে না। ইট ইজ কোয়ান্টাইজড, ইট হ্যাজ সার্টেন ডিসক্রিট ভ্যালুস। সেই ভ্যালুস গুলো কি কি সেটা এই ফর্মুলা দ্বারা প্রকাশ হবে। রুট এল ইন্টু এল প্লাস ওয়ান টাইমস এইচ কাট। এল এর মান ইচ্ছা মতো নেওয়া যাবে না, এল এর মান হয় জিরো নতুবা পজিটিভ ইন্টিজার্স। ওকে, সো দিস আর দি allowable values of the orbital angular momentum of a particle in the quantum description. অবাক কাণ্ড, কেন কোয়ান্টাইজ হবে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম? এখানে তো কোনো কনফাইনমেন্ট দেই নাই। কনফাইনমেন্ট ছাড়াই রাইট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ হচ্ছে। এনার্জি কোয়ান্টাইজ হতে গেলে কনফাইনমেন্ট লাগে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এমনিতেই কোয়ান্টাইজড, এটা মান ডিসক্রিট। কিন্তু সাধারণত কোয়ান্টাম মেকানিক্সের এক মান, যে কোয়ান্টাম মেকানিক্সে এল এর বিভিন্ন মানের দুটো পার্শ্ববর্তী মানের দুটো পরপর মানের মধ্যে তফাৎ হচ্ছে এইচ কাট, অফ দ্য অর্ডার অফ এইচ কাট। এইচ কাট ইজ সো স্মল যে আন্ডার নর্মাল সার্কামস্টান্সে সেই তফাৎটা আমরা বুঝতে পারি না। ফর ম্যাক্রোস্কোপিক পার্টিকেল সেই তফাৎটা এত ছোট যে আমরা বুঝতে পারি না। ফলে আমার কাছে মনে হয় যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড। ক্লাসিক্যাল মেকানিক্স আসলে কোয়ান্টাইজ না, সরি, আমার মনে হয় যে ক্লাসিক্যাল মেকানিক্সে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ না, কন্টিনিউয়াসলি ভ্যারি করে। আসলে কন্টিনিউয়াসলি ভ্যারি করে না, এটা কোয়ান্টাইজ। কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের ভিন্ন ভিন্ন মানের মধ্যে যে তফাৎটা, দুটো পরপর মানের মধ্যে যে তফাৎ, ধরো এল ইকুয়াল টু 100 নাও আর এল ইকুয়াল টু 101 নাও, তফাৎ কি হবে? তফাৎ উইল বি প্রপোর্শনাল টু এইচ। এইচ কাটের মান এত ক্ষুদ্র যে ওই তফাৎটা ক্ষুদ্র মনে হবে ইন কম্পারিজন টু দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে ক্যাপিটাল এল বড়। ক্লাসিক্যাল মেকানিক্স ইজ ভ্যালিড ফর ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস। এল বড়, ছোট হাতে এল অনেক বড়। 1 কোটি, 1 কোটি কেন 100 কোটি, 100 কোটি কেন 1000 কোটি, 100 বিলিয়ন। 100 বিলিয়ন নাও এল, তারপরে না 100 বিলিয়ন প্লাস 1। তফাৎ দেখো, তফাৎ সো স্মল কম্পেয়ার টু দ্য অরিজিনাল অ্যাঙ্গুলার। 100 বিলিয়ন নিয়ে এল এর মান বের করো, 101 বিলিয়ন নিয়ে ছোট হাতের এল এর মান, 101 বিলিয়ন নিয়ে আবার এল এর মান বের করো, তফাৎটা দেখো। ওই তফাৎটা ওই অ্যাভারেজ এল এর মধ্যে তুলনায় কতটুকু? টেন্ডস টু 0। তো ক্লাসিক্যাল মেকানিক্সে কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম চোখে পড়ে না, কিন্তু মাইক্রোস্কোপিক ফিজিক্সে, কোয়ান্টাম মেকানিক্সে ওই কোয়ান্টাইজেশনটা চোখে পড়ে। এল ইকুয়াল টু 0 এবং এল ইকুয়াল টু 1। ওকে, তফাৎটা দেখো, তফাৎটা ক্ষুদ্র, অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্ষুদ্র। তো তফাৎ অ্যাজ এ ফ্র্যাকশন অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা বড়। ফলে কোয়ান্টাইজেশনটা এক্সপেরিমেন্ট করে ধরা যায়, বোঝা যায়। কিন্তু তফাৎটা যদি ক্ষুদ্র হয়, ক্ষুদ্র মানে কি? ক্ষুদ্র তো একটা মানি দিতে হবে। কার সাপেক্ষে ক্ষুদ্র? অ্যাঙ্গুলার মোমেন্টামের সাপেক্ষে। অ্যাঙ্গুলার মোমেন্টামের তফাৎ যদি ক্ষুদ্র, অ্যাঙ্গুলার মোমেন্টাম তফাৎ বুঝতে পেরেছ? এই ছোট হাতের এল অনেক বড় একটা সংখ্যা নাও,
সে অনেক বড় সংখ্যা নিয়ে ক্যাপিটাল বের করো, আবার সেই সেই বড় সংখ্যাটা যেতে একটু আগে নিলে সেটার সঙ্গে এক যোগ, দুটার মধ্যে তফাৎ দেখ, এইটা তফাৎ। আর এই ক্যাপিটাল যেটা বের করলে এই এল অনেক বড় মান নিয়ে যে ক্যাপিটাল বের করবে, তফাৎটা ইন কম্পারিজন টু এল কত, ফ্র্যাকশন করো, ফ্র্যাকশন ক্ষুদ্র। ফ্র্যাকশন যদি ক্ষুদ্র হয় তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড মনে হবে না। আমার কাছে মনে হবে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কন্টিনিউয়াসলি ভ্যারি করে। ওকে, যাই হোক, এটা আমি গত ক্লাসে এখানে শেষ করেছিলাম। আজকে নতুন জিনিস আলোচনা করবো। আজকে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম মেকানিক্যাল আলোচনা করব, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অবশ্য আমরা জানি যে দুই রকম অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে যেটা মোশনের কারণে হয়, একটা পার্টিকেল মুভ করছে, এই মুভমেন্টের কারণে কোন একটা বিন্দুর সাপেক্ষে ওই পার্টিকেলটা একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, যেটার সঙ্গে হচ্ছে আর ক্রস পি। ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মোশনের কারণে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে সেটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে। আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে যেটা কোনো মোশনের কারণে হয় না, এমনিতে আছে। এটা একটা অবাক জিনিস, এমনিতে আছে মানে রাইট, একটা ইলেকট্রন চুপচাপ বসে আছে, তারপরে এটা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। ওকে, তা আমরা তো জানি যে ক্লাসিক্যাল মেকানিক্সে চুপচাপ বসে থাকলে হবে না। চুপচাপ বসে থাকলে পার্টিকেলটা কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে না। পার্টিকেলটা অ্যাটলিস্ট ম্যাক্রোস্কোপিক পার্টিকেল যদি হয়, পার্টিকেল অ্যাটলিস্ট ঘুরতে হবে অ্যাবাউট হিজ অ্যাক্সিস, অথবা পার্টিকেলের সেন্টার অফ মুভ করতে হবে। এই দুই কারণে, এই ঘূর্ণনের কারণে ওকে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, মোশনের কারণে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। ক্লাসিক্যাল মেকানিক্স সেটাই বলে। কোয়ান্টাম মেকানিক্স বলে মোশন তো নাই, একটা এলিমেন্টারি পার্টিকেল চুপচাপ বসে আছে, অ্যাট রেস্ট, মোশন নাই। আর এলিমেন্টারি পার্টিকেল একটা পয়েন্ট পার্টিকেল, তার কোনো অ্যাক্সিস নাই। অ্যাক্সিসের সাপেক্ষে ঘূর্ণন, রোটেট করছে, এটাও চিন্তা করতে পারো না। একটা পৃথিবী তার অক্ষের চারদিকে ঘোরে, এটা তো দেখতে পাই, উপর থেকে ছবি নেই, দেখি যে আর্থ ঘুরতেছে তার অক্ষের সাপেক্ষে। আর্থ আবার সূর্যকে প্রদক্ষিণ করছে, এই দুটো ঘূর্ণন মোশন আছে আর্থে। সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটার কারণে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। আর আর্থ তার নিজের অ্যাক্সিস সাপেক্ষেও ঘুরছে, সেটার কারণে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। আমরা অনেক সময় বলি যে, অনেক সময় বলে থাকি যে সূর্যকে প্রদক্ষিণ করার কারণে আর্থের সূর্যের সাপেক্ষে যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো, এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর পৃথিবী যখন তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণনটাকে বলে স্পিন। এই স্পিনের কারণে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এটাও কিন্তু ঘূর্ণন, ঘূর্ণন হচ্ছে, রোটেশন হচ্ছে, অ্যাকচুয়াল মোশন হচ্ছে, অ্যাকচুয়াল মোশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইজ অ্যাক্সিস। এটার কারণে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটাকে আমরা অনেক সময় বলে থাকি স্পিন। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে স্পিন অন্যরকম। ক্লাসিক্যাল মেকানিক্সে যদিও বলে থাকি স্পিন, এটা এক প্রকার ঘূর্ণন, এক প্রকার মোশনের কারণে, নিজস্ব অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের কারণে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে বলি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্লাসিক্যাল মেকানিক্সে। আর একটা কেন্দ্রকে প্রদক্ষিণ করলে, সূর্যকে যদি কেন্দ্র ধরো, সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, সেটার কারণে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেটা আরেকটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট। অর্থাৎ দুটো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, একটা সূর্যকে প্রদক্ষিণ করার জন্য, আর একটা নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য। একটাকে যদি স্পিন বলি, আরেকটাকে বলবো জাস্ট কিছু বলবো না, জাস্ট বলবো যে ফর ডিউ টু রিভলিউশন অ্যারাউন্ড দ্য সান। কিন্তু কোয়ান্টাম যখন বলবো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তখন কোনো ঘূর্ণন ছাড়া একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইলেকট্রন যখন সৃষ্টি হয়েছে, ইলেকট্রনের নিজস্ব একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এখন সেই একই ইলেকট্রন যখন মুভ করবে, তখন কোন একটা কেন্দ্রের সাপেক্ষে ইলেকট্রনটার আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এই ঘূর্ণ মোশনের কারণে, সেটাকে বলা হবে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ইলেকট্রনের তো নিজস্ব একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেই নিজস্ব অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোনো মোশনের কারণে নয়, এটা আছে ইলেকট্রনের ভেতরে, যেমন চার্জ আছে। ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ প্রপার্টি, ইটস এ কোয়ান্টাম নাম্বার।
of the electron. It's an intrinsic property of the electron. কোনো কারণে হচ্ছে না, ইলেকট্রন ওইভাবেই সৃষ্টি হচ্ছে। চার্জ একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ অ্যান ইলেকট্রন। ওকে, এটা ইচ্ছা করলে চার্জটা নিয়ে যেতে পারবো না। একইভাবে ইলেকট্রন একটা স্পিন আছে, স্পিনটাকে বলা হয় নিজস্ব অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঘূর্ণনের কারণে নয়। পৃথিবীর অ্যাঙ্গুলার মোমেন্টাম স্পিন বলি, কিন্তু সেই স্পিন ওটা ক্লাসিক্যাল স্পিন, সেটা মোশনে হচ্ছে, পৃথিবী অ্যাকচুয়ালি ঘুরছে নিজের অক্ষের সাপেক্ষে, সেই কারণে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অক্ষের দিকে, সেটাকে বলা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কিন্তু ইলেকট্রন ঘুরছে না, ইলেকট্রনের ঘূর্ণন বলে চিন্তাই করা যাবে না। একটা পয়েন্ট পার্টিকেল কিভাবে ঘোরে, একটা বল ঘুরতে পারে, একটা পৃথিবী গোলাকার বস্তু ঘুরতে পারে তার অক্ষের সাপেক্ষে। ইলেকট্রন যেটা এলিমেন্টারি পার্টিকেল, যার কোনো এক্সটেনশন নেই, সেটা কিভাবে ঘোরে? সেটা তো ঘূর্ণন হতে পারে। ফলে ঘূর্ণনের কারণ অ্যাকচুয়ালি একটা বল যেমন স্পিন করে, যেটা চোখে দেখি বলটাকে, সেটা ঘুরছে তার অক্ষের সাপেক্ষে, সেরকম ইলেকট্রন চিন্তা করা যাবে না। ইলেকট্রন ওই পিকচারটা, ওই ছবিটা আঁকা যাবে না ইলেকট্রনের বেলায়। ওকে, তারপরে বলে এটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাজ ইফ ইলেকট্রনটা স্পিন করছে। ইলেকট্রনটা যদি একটা বলের মতো হতো, একটা ম্যাক্রোস্কোপিক বলের মতো হতো, তাহলে ইলেকট্রন যদি তার নিজস্ব অক্ষের চাপের সাপেক্ষে ঘুরতো, সে কারণে যে স্পিন হতো, অ্যাঙ্গুলার মোমেন্টাম হতো, সেরকম একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইলেকট্রনের আছে, যদিও ইলেকট্রনের কোনো ওই ঘূর্ণন গতি নাই তার নিজের অক্ষের সাপেক্ষে, অক্ষেই নাই। এটা তার মানে আমরা চিন্তা করি যে স্পিন হচ্ছে ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দ্য ইলেকট্রন, লাইক চার্জ। আমি ইচ্ছা করলেই ইলেকট্রনের স্পিন বাড়াতে কমাতে পারবো না। ইলেকট্রনের স্পিনের একটা মান আছে। স্পিন মানে হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা একটা মান আছে। সেই মানটা কত আমরা পরে আলোচনা করব, সেটা আমরা এক্সপেরিমেন্ট থেকে বের করি। সেই মানটা ইচ্ছা করলেই বাড়াতে কমাতে পারবো না, বিকজ angular momentum is an intrinsic property of the electron. Angular momentum is a quantum number that specifies the properties of the electron. যেমন চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই। চার্জ মানে কি? চার্জ মানে কোনো বস্তু না, চার্জ মানে কোনো বস্তু না। Charge is the property that an electron has. ওকে, তুমি মনে করতে পারো যে চার্জ একটা বস্তু, একটা মনে ফ্লুইডের মতো, পানির মতো একটা বস্তু, যেটা আমি ইলেকট্রনের গায়ে ঢেলে দিলাম। ঢালার আগে বললাম এই দেখো আমার হাতে ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ নেই। তারপরে সেই চার্জ নামক বস্তুটা ইলেকট্রনের গায়ে ঢেলে দিলাম, সেটা ইলেকট্রনের ভিতরে প্রবেশ করলো। তারপরে বললাম এই দেখো ইলেকট্রন, এখন এখানে চার্জ ঢেলে দিয়েছি, ইলেকট্রনের চার্জ আছে। আবার দেখো এই চার্জটা পাম্প দিয়ে বের করে নিয়ে গেলাম, ইলেকট্রনের চার্জ নেই। এভাবে কি পিকচার করা যাবে? না। ইলেকট্রনের চার্জ যতটুকু আছে সেটা ইন্ট্রিনসিক টু দ্য ইলেকট্রন, সেটা ইলেকট্রনের একটা প্রপার্টি। চার্জ বাড়ানো কমানো যাবে না, কিছুই করা যাবে না। নর্মালি আমরা বলি যে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, একটা লোহার টুকরা নিলাম, লোহার টুকরার চার্জ বাড়াও কমাও, চার্জ নিয়ে আসো, এটা মানে কি? লোহার টুকরাতে পজিটিভ চার্জ দাও। কিভাবে লোহার টুকরাতে পজিটিভ চার্জ দেব? লোহার টুকরা থেকে ইলেকট্রন নিয়ে আসবো, যেভাবে পারি না কেন। লোহার টুকরাকে গরম করে অথবা আলট্রাভায়োলেট রে শাইন করে ওই লোহার টুকরা থেকে যদি ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারি, ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে, তো লোহার টুকরা ইলেকট্রনের শর্টেজ হয়ে গেল, প্রোটনের আধিক্য হলো, লোহার টুকরা পজিটিভ চার্জ হয়ে গেল। এমন না যে চার্জ, পজিটিভ চার্জ নামক একটা পদার্থ আছে, সে পদার্থ লোহার টুকরায় ঢেলে দিলাম, ইলেকট্রন মুভ করালাম। আমি প্রোটন মুভ করিও লোহার টুকরা থেকে চার্জ কম বেশি করতে পারতাম। চার্জ কামস উইথ পার্টিকেলস, চার্জ পার্টিকেলের সঙ্গে আসে, ইলেকট্রনের সঙ্গে আসে, কোয়ার্কের সঙ্গে আসে, লেপটনের সঙ্গে আসে, চার্জ লেপটনের সঙ্গে আসে। ওকে, চার্জ লেপটন তিনটা, ইলেকট্রন, মিউন, মিউ মাইনাস, টাউ লেপটন, টাউ মাইনাস। নেচারে চার্জ এলিমেন্টারি পার্টিকেলের মধ্যে থাকে, আর কোয়ার্কের গুলোর চার্জ আছে, কোয়ার্ক থেকে প্রোটনের চার্জ আছে। প্রোটন গুলো আবার পদার্থের ভেতরে থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউট্রন গুলোর চার্জ নেই, নিউট্রন গুলো কোয়ার্ক দ্বারা গঠিত, এমন ভাবে গঠিত কোনো নেট চার্জ নেই। কোয়ার্কের চার্জ আছে, নিউট্রনের নেট চার্জ নেই।
প্রোটনের নেট চার্জ আছে প্লাস ই, ইলেকট্রনের নেট চার্জ আছে মাইনাস ই। প্রোটন এলিমেন্টারি নয়, ইলেকট্রন এলিমেন্টারি। যাই হোক, একটা পদার্থে ইলেকট্রন আছে, প্রোটন আছে। আমি ইচ্ছা করলে ইলেকট্রনটা বের করে নিয়ে আসতে পারি সে পদার্থ থেকে, সে লোহার টুকরা থেকে, অথবা ইলেকট্রন বাইরে থেকে দিতে পারি। প্রোটনটাও থিওরিটিক্যালি করতে পারি, কিন্তু প্রোটনটা কম বেশি করা খুব কষ্টের কাজ। কারণ প্রোটন গুলো নিউক্লিয়াসের ভেতরে এমন ভাবে বাউন্ড অবস্থায় আছে, ওটার বাইন্ডিং এনার্জি এত বেশি যে একটা প্রোটন আমি সরিয়ে নিয়ে আসবো একটা লোহার টুকরা থেকে, সেটা চারটেখানি কথা না। সেই জন্য আমাকে অনেক এনার্জি দিতে হবে, অনেক এনার্জি খরচ করতে হবে। বাইরে থেকে একটা প্রোটন এনে লোহার টুকরা কিভাবে দিব? বাইরে থেকে প্রোটন আনতে হলো তো সেই প্রোটনটা আরেকটা পদার্থ থেকে বের করে আনতে হবে, বের করে এনে আমার এই লোহার টুকরায় দিতে হবে। তাহলে প্রোটন আদান প্রদান করা খুব অসুবিধাজনক, ইলেকট্রন আদান প্রদান করা খুব সোজা। কোনো কোনো ক্ষেত্রে মেটাল থেকে ইলেকট্রন একটু গরম করলে ইলেকট্রন বের হয়ে আসে, অল্পতেই বের হয়ে আসে। তো সাধারণত আমরা একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট, একটা লোহার টুকরা অথবা কপারের টুকরায় চার্জ কম বেশি করি কিভাবে? ইলেকট্রন আদান প্রদান। ইলেকট্রন বেশি দিলে নেগেটিভ চার্জ হয়, ইলেকট্রন সরিয়ে নিয়ে আসলে পজিটিভ চার্জ হয়, এভাবে করি। ওকে, চার্জ বলে কোনো আলাদা পদার্থ নেই, চার্জ পার্টিকেলের ভেতরে আছে, পার্টিকেল আদান প্রদান করলেই চার্জ হেরফের হয়। ওকে, সেইভাবে বলছি যে আমি দুই রকম অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। একটা হচ্ছে যে কোনো পার্টিকেলের হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মুভমেন্ট করলেই কোনো একটা বিন্দু সাপেক্ষে ওই পার্টিকেলটা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে পারে, যেটাকে আমি বলে থাকি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, যেটা সঙ্গে হচ্ছে আর ক্রস পি। এছাড়াও আর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেটাকে বলে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটা এলিমেন্টারি পার্টিকেল চুপচাপ বসে থাকলেও, কোনো মুভমেন্ট না থাকলেও, সেই এলিমেন্টারি পার্টিকেলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে পারে। সেটাকে বলা হবে, সেটাকে তো অবশ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হবে না, সেটাকে বলা হবে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন নামটা শুনেই চিন্তা করবে না যে একটা বলের মতো পার্টিকেলটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, সেরকম ঘূর্ণনের সাপেক্ষে জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম না, ওটা ইন্ট্রিনসিক। অবশ্য সব এলিমেন্টারি পার্টিকেলের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বলছি, সব এলিমেন্টারি পার্টিকেল একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে তা নয়, কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না। ওকে, কোয়ার্কগুলোর ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এবং সেই ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে হাফ কোয়ার্কগুলো, লেপটনগুলোর। যাই হোক, আমি আপাতত অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আলোচনা করছি, আমার গলা বসে গেছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আলোচনা করছি। যে কোনো পার্টিকেলের এলিমেন্টারি কিংবা নন এলিমেন্টারি ম্যাক্রোস্কোপিক অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে পারে। যেহেতু আমি স্পিন নিয়ে এখনো আলোচনা শুরুই করিনি, আমি জাস্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখছি। তোমাদের কনটেক্সটে বুঝতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে অরবিটাল মোমেন্টাম, স্পিন নয়। তো ইন ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্সও অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পার্টিকেল আসলে এটা হবে orbital angular momentum of a particle about an origin is defined as L equal to R cross P. সবসময় একটা বিন্দুর সাপেক্ষে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম L ক্যালকুলেট করে এই ফর্মুলা দ্বারা। অ্যাবাউট অ্যান অরিজিন, যেই বিন্দুর সাপেক্ষে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করছি এটাকে অরিজিন বলছি। এবং আমি যদি একটা পার্টিকেল চিন্তা করি একটা কি বলে সেন্ট্রাল ফোর্সের ইনফ্লুয়েন্সে মুভ করছে, সেন্ট্রাল ফোর্সের একটা অরিজিন আছে, ফোর্সের নিজস্ব একটা কেন্দ্র থাকে, আজ সেই কেন্দ্র থেকে ফোর্সটা উৎপত্তি হয়েছে। ওকে, সেই কেন্দ্রেই আমার বসালাম, আমার অরিজিন বসালাম কোঅর্ডিনেট সিস্টেমে, সেই কেন্দ্রের সাপেক্ষে আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব। অন্য যে কোনো বিন্দুর সাপেক্ষে আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে পারতাম, করে লাভ নাই। যে বিন্দুতে হচ্ছে ফোর্সের কেন্দ্র, যেই বিন্দুকে আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমের কেন্দ্র ধরেছি, অরিজিন ধরেছি, সেই বিন্দুর সাপেক্ষে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করলেই আমার সুবিধা হয়। সেই বিন্দুর সাপেক্ষে যদি আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি তাহলে হবে এই ফর্মুলা আর ক্রস পি। আর হচ্ছে বিন্দুর সাপেক্ষে তুমি
অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করছো, সেই বিন্দু থেকে পার্টিকেলটার লোকেশন পর্যন্ত যে রেডিয়াস ভেক্টর সেটাকে বলবো আর। যে কোনো অরিজিন থেকে নয়, যে অরিজিনের সাপেক্ষে তুমি এল ক্যালকুলেট করছো, সাধারণত সেই অরিজিনটা হবে ফোর্সের কেন্দ্রটাই। ফোর্সের কেন্দ্র থেকে কারেন্ট পার্টিকেলটার এই মুহূর্তের লোকেশন, এট টাইম টি যে লোকেশন, সেটা হলো আর। সেই মুহূর্তে পার্টিকেলটার মোমেন্টাম, সেই মুহূর্তে অ্যাঙ্গুলার মোমেন্টামের মান হচ্ছে আর ক্রস পি। সো ইন জেনারেল এল কুড বি এ ফাংশন অফ টাইম, কিন্তু কোনো কোনো বিশেষ ক্ষেত্রে রাইট এলটা কনস্ট্যান্ট থাকে। সেটা আমি দেখাবো কখন কনস্ট্যান্ট থাকে। সেটা আমি দেখিয়েছি গতবার। আর ক্রস পি, আর এবং পি, বলো দেখি কোন কোন ক্ষেত্রে এলটা কনস্ট্যান্ট থাকে। একটু পরে না দেখিয়েছি এটা আগে, যা ভুলে গেছে। তাহলে কি এখানে আরটা কি, ওয়ার আর ইজ দ্য রেডিয়াস ভেক্টর অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য অরিজিন। যে অরিজিনের সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করছো, সেই অরিজিনের সাপেক্ষেই রেডিয়াস ভেক্টর নিতে হবে। আর পি ইকুয়াল টু mv ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। ভেলোসিটি যখন ক্যালকুলেট করি, velocity is proportional to m times velocity momentum. মোমেন্টাম কিন্তু কেন্দ্রের উপর নির্ভর করে না, কোথায় তোমার অরিজিন সেটার উপর নির্ভর করে না। মোমেন্টাম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি লোকেশন অফ দ্য অরিজিন। সো মোমেন্টাম কোনো অরিজিনের সাপেক্ষে নয়, মোমেন্টাম ইজ ইরেসপেক্টিভ অফ দ্য অরিজিন, মোমেন্টামের মান একই হবে, p equal to mv. So p equal to mv is the linear momentum of the particle. করে অরিজিনটা যদি মুভিং হতো তাহলে কিন্তু মোমেন্টামটা অরিজিনের উপরে নির্ভর করতো। এখন ভিন্ন ভিন্ন অরিজিন, সবগুলো অরিজিন যদি রিলেটিভ মোশন না থাকে তাহলে মোমেন্টামের মান উইথ রেসপেক্ট টু অল অরিজিন ইজ দ্য সেম। কিন্তু একটা অরিজিন যদি মোশন মুভিং থাকে, তুমি ঘরে বসে, ঘরে তোমার একটা অরিজিন, আর একটা সিস্টেম গাড়িটা তোমার সাপেক্ষে মুভ করছে, তোমরা দুইজনই একটা পার্টিকেলকে অবজার্ভ করছো, তোমার সাপেক্ষে যে মোমেন্টাম আর গাড়ির সাপেক্ষে যে সেখানে আলাদা হবে। তখন অরিজিনের উপর ডিপেন্ড করে, কারণ দুটো অরিজিন দেয়ার ইন রিলেটিভ মোশন। ব্যাপার অনেক আছে, সাটলিটি আছে, যাই হোক অত সাটলি না দেখলেও চলবে। So P equal to mv is the linear momentum of the particle. লিনিয়ার মোমেন্টাম, দুই রকম মোমেন্টাম বলে এখন এটাকে বলছি লিনিয়ার মোমেন্টাম। অতীতে পি ইকুয়াল টু এমভি এটাকেই বলতাম মোমেন্টাম, তখন অ্যাঙ্গুলার মোমেন্টামের অবতারণা করি নাই তখন পর্যন্ত। একটাই মোমেন্টাম আমাদের জানা আছে, ওটাই মোমেন্টাম এমভি। এটা লিনিয়ার মোমেন্ট, এটাকে বলে রৈখিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগ। ওকে, তো পি ইকুয়াল টু এমভি, এখন দুটোকে ডিস্টিংশন করার জন্য একটাকে বলবো লিনিয়ার, এটা হবে লিনিয়ার রৈখিক, এটা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক। P equal to mv is the linear momentum of the particle. The three Cartesian components of L are classical mechanics হচ্ছে এখন, কোয়ান্টাম মেকানিক্স আসি নাই, এটা তো ক্রস প্রোডাক্ট। আর এর তিনটা কম্পোনেন্ট আছে x y z, p এর তিনটা কম্পোনেন্ট আছে px py pz। এখানে একটা খেয়াল করছো, আর একটা ভেক্টর, আর এর তিনটা কম্পোনেন্ট লেখা উচিত ছিল আর এক্স আর ওয়াই আর জেড। আর এক্স আর ওয়াই আর জেড না বলে আমি বলছি এক্স ওয়াই জেড। পি এর তিনটা কম্পোনেন্ট, এটা লিখছি পি এক্স পি ওয়াই পি জেড। আর ছাড়া অন্য যে কোনো মোমেন্টামের, অন্য যে কোনো ভেক্টরের কম্পোনেন্ট ওই ওই ভেক্টর চিহ্ন থাকবে, তারপর নিচে এক্স ওয়াই জেড দিয়ে ডিস্টিংশন করা হবে। এল এর তিনটা কম্পোনেন্ট এল এক্স এল ওয়াই এল জেড, আর এর তিনটা কম্পোনেন্ট আর এক্স আর ওয়াই আর জেড। কিন্তু আর এক্স আর ওয়াই আর জেড সাধারণত আমরা লিখি না, কেউ কেউ হঠাৎ করে লিখতে পারে আর এক্স আর ওয়াই আর জেড। সাধারণত আর এক্স আর ওয়াই আর জেড না লিখে আমরা লিখি এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড এটাই নরমাল। এক্স ওয়াই জেড হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য টিপ। যে ভেক্টরটা আঁকা হলো আর, সেই ভেক্টরটার বেস টেইল হচ্ছে তো অরিজিন, আর ভেক্টরটার টিপ হচ্ছে পার্টিকেলটার লোকেশনে। পার্টিকেলটা একটা বিন্দুতে অবস্থান করছে, সেই বিন্দুর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। তাহলে আর এর তিনটা কম্পোনেন্ট আর এক্স আর ওয়াই আর জেড। আর এক্স এর মান এক্স,
আর ওয়াই মান ওয়াই আর জেড মান জেড, এইভাবে আর ডিফাইন করা হয়েছে। এভাবে আর আর আমরা যেভাবে নিয়েছি আর এর এক বেসটা হচ্ছে অরিজিনে, আর এর টিপটা হচ্ছে অ্যাট দ্য লোকেশন অফ দ্য পার্টিকেল। সেই জন্য আর এর এক্স কম্পোনেন্ট হচ্ছে যেই বিন্দুতে পার্টিকেলটা অবস্থান করছে সেই বিন্দুর এক্স কোঅর্ডিনেট, আর এর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে সেই বিন্দুর ওয়াই কম্পোনেন্ট ওয়াই কোঅর্ডিনেট, আর আর এর জেড কম্পোনেন্ট হচ্ছে সেই বিন্দুর জেড জেড কোঅর্ডিনেট। So Rx equal to x, Ry equal to y, Rz equal to এটা আর এর জন্য একটা এক্সেপশন। Rx equal to x, Ry equal to y, Rz equal to z। Px equal to x না, Px equal to একটা আছে, Px equal to Px, রাইট? তাহলে L তো, তাহলে L এর x কম্পোনেন্ট কিভাবে প্রকাশ হবে? Lx এর পরে দেখো xyz, xyz আর xzy, yz মাইনাস zy। xyz হচ্ছে সিক্লিক, অর্থাৎ সাইক্লিক অর্ডারে গেল। xyz সাইক্লিক, কোনটা উচ্চারণ, সিক্লিক না সাইক্লিক? সাইক্লিক মানে xyz, আর এখানে দেখো xzy। lx হচ্ছে ypz মাইনাস zpy। ly, y এর পরে যদি সাইক্লিক করো y পরে কি yzx, আর তারপরে মাইনাস xz। lz হচ্ছে xpy মাইনাস ypx। তার মানে তোমরা তো জানো l কিভাবে লেখে, এটা তো মনে রাখা উচিত, তোমাদের মনে আছে নিশ্চয়ই তোমাদের। আমি স্টপ শেয়ার করে এটা লিখে একবার দেখি এটা তোমার মনে আছে কিনা। l হচ্ছে, এক মিনিট, r ক্রস আটটা আগে পিটা পরে, এটাকে তো কম্পোনেন্ট এক্স ওয়াই জেড, পি এর তিনটা কম্পোনেন্ট পি এক্স পি ওয়াই পি জেড। এই ডিটারমিনেন্ট থেকে তুমি যদি লেখো আই হ্যাট টাইমস ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই প্লাস জে হ্যাট, এইভাবে লেখো, প্লাস কে হ্যাট, এই ডিটারমিনেন্ট থাকলো। এটা হচ্ছে এলএক্স, এটাই হচ্ছে এলএক্স, এটাই এলএক্স। এলএক্স কত? ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এভাবে আসছে আর এইভাবে আসে। এটা যদি ক্রস প্রোডাক্ট ভুলে যাও, ক্রস প্রোডাক্ট নিশ্চয়ই ভুলো নাই, বলছো? না স্যার, এটা লেভিসিভিটা দিয়েও লেখা যায়, লেভিসিভিটা সিম্বল দিয়েও লেখা যায়, ইউ আর রাইট। এল এর তিনটা কম্পোনেন্ট L1 L2 L3। L1 হচ্ছে Lx, L2 হচ্ছে Ly, L3 হচ্ছে Lz। এটাকে ভালো, L এর তিনটা কম্পোনেন্ট L I, ith কম্পোনেন্ট I 1 2 3 হতে পারে, ইকুয়াল টু এপসাইলন I j k x j p k। রিপিটেড ইনডেক্স সাম, j এর উপরে সাম আছে j 1 2 3, k এর উপরে সাম আছে k 1 2 3, আর এপসাইলন I j k হচ্ছে equal to 1 যদি I j k এর মান হয় 1 2 3 and all cyclic permutations। cyclic permutation কয়টা আছে? 1 2 3, 2 3 1 আর 3 1 2। cyclic যদি না হয় তাহলে এটা -1। ওকে, আর যে কোনো দুটো ইনডেক্স যদি সমান হয় তাহলে এটা 0, তিনটা ইনডেক্স সমান হলে 0। এটাকে বলে লেভিসিভিটার সিম্বল। এইভাবে প্রকাশ করা যায়। যাও, এটা একটা পরের কথা, কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সংজ্ঞা ভুলে গেছো হয়তো, কারণ তোমরা তার ফিজিক্স কন্টিনিউ করো নাই। যাই হোক, একটা ভেক্টর যদি r ক্রস p এভাবে প্রকাশ হয়,
সেই ভেক্টরকে যদি এল দ্বারা করি, এল এর তিনটা কম্পোনেন্ট আছে, Lx, Ly, Lz, এইভাবে প্রকাশ হবে y pz মাইনাস z py ইত্যাদি। এটা ক্লাসিক্যাল মেকানিক্সে করেছি। কোয়ান্টাম মেকানিক্সে একটু অন্যভাবে আমরা প্রসিড করি। ইন কোয়ান্টাম মেকানিক্স all physical observables, এগুলো ফিজিক্যাল অবজারভেবল, অ্যাঙ্গুলার মোমেন্টাম অবজার্ভ করতে পারি, রাইট? অবশ্য এটা তোমরা তো জানো নিশ্চয়ই, একটা ভেক্টরে যদি তিনটা দিয়ে দেই তোমাকে, Lx, Ly, Lz এর মান যদি তুমি জানো, L এর মান কত হবে? L এর মান হবে স্কয়ার রুট অফ Lx স্কয়ার প্লাস Ly স্কয়ার প্লাস Lz স্কয়ার, অথবা L স্কয়ার এর মান হবে Lx স্কয়ার প্লাস Ly স্কয়ার Lz স্কয়ার। এটা আমরা জানি। In quantum mechanics, all physical observables are represented by operators. এর সব অপারেটর দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। তখন সরাসরি এই অপারেটর গুলোকে আমি অবজার্ভ করব না, এই অপারেটরের আইগেন ভ্যালু গুলোকে আমি অবজার্ভ করব। যদি কখনো মেজারমেন্ট করি, তখন আইগেন ভ্যালু গুলো বের করে নিতে হবে। এই জন্যই আইগেন ভ্যালুর গুরুত্ব এত। In quantum mechanics, all physical observables are represented by operators. In the coordinate representation, we have x operator is simply x. Okay. Coordinate representation. X operator means multiply by number x, multiply by eigenvalue. X operator eigenvalue যদি x হয়, x operator একটা ওয়েভ, একটা স্টেট ভেক্টর উপরে অ্যাক্ট করে। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এফেক্টিভলি সেটা হবে with the number x, eigenvalue x on the eigenvalue multiplies the wave function psi of x. X operator x hat acting on ket psi. Coordinate representation সেটা হবে x operator is eigenvalue x is a number multiplies psi of x. Psi of x হচ্ছে ওই ket psi এর coordinate representation wave function. তাহলে in coordinate representation x operator is simply the multiplicative operator x, where x eigenvalue corresponding of the operator x hat. Similarly, y operator and z operator can be replaced by their respective eigenvalues, y and z. In the coordinate representation, the components of the momentum operator are differential operators. Px is minus I h cut partial d by dx. Effectively, if Px hat acts on ket psi, that is equivalent to this derivative operator acting on the wave function psi of x. For in coordinate representation, the kets have to be replaced by psi of x by the wave function, and operator Px operator is to be replaced by this differential operator minus I h cut d by dx. The minus এখানে I টা লাগবে, মাইনাসটা আর কারণে, কিন্তু I ছাড়া এখানে I ছাড়া হবে না। I যদি না থাকে তখন Px টা হারমিশন হবে না। I এর কারণেই Px টা হারমিশন, এটা আমি আলোচনা করেছি প্রথম দিকে। এটা Px এর জন্য হারমিশন করার জন্য I লাগে। এই মাইনাস সাইনটা অন্য কারণে এসছে। মাইনাস সাইনটা এসছে যেহেতু আমাদের ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন হচ্ছে x অপারেটর কমা Px অপারেটর দ্যাট ইজ ইকুয়াল টু I h cut, সেটাকে মেনটেন করার জন্য এখানে মাইনাস সাইন দিতে হয়েছে। This minus sign comes from the fundamental commutation relation between x hat and Px. এটা অন্য কোনো কারণে না। I comes because of the fact that Px operator has to be Hermitian. Okay. একইভাবে Py operator is minus I h cut d by dy. যাটা ভুলবে না, এগুলো ভুলো চলবে না, বারবার ব্যবহৃত করবো যাতে তোমাদের মনে থাকে। মনে রাখার একটা চেষ্টা করতে হবে তোমাদের। ভুলে গেলে চলবে না, ভুলে যাওয়া মানে না পড়াই ভালো। বলা যাবে না, কিছু বলা যাবে না। pz কি হবে? pz অপারেটর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে মাইনাস I h cut d by dz। এত সময় নষ্ট করলাম কেন এই পি গুলার নিয়ে? খুব বেশি তো আলোচনা করি না, কেন সময় নষ্ট করলাম? যাতে তোমরা একটু বেশিক্ষণ ধরে
2 মিনিট ধরে এগুলোর দিকে তাকিয়ে থাকতে পারো, যাতে তোমাদের মনে গেঁথে যায়। এরপরে যদি না গাঁথে তাহলে কিছু করার নেই। এই তিনটা একসঙ্গে লেখা যায় ভেক্টর নোটেশন দিয়ে। ভেক্টর পি অপারেটর is equal to minus I squared d by dx. এই partial minus I squared del, delta হচ্ছে gradient, minus I squared দিয়ে গুণ দিলে সেটা হবে momentum operator in vector form. কম্পোনেন্ট নিলে p ভেক্টরের কম্পোনেন্ট px অপারেটর হবে del এর x কম্পোনেন্ট কত d by dx, del এর y কম্পোনেন্ট কত d by dy, partial d by dy ইত্যাদি। So vector p operator is equal to minus I squared del. Del একটা operator, del is a differential operator. Del এর তিনটা কম্পোনেন্ট আছে, x কম্পোনেন্ট হচ্ছে d by dx, d by dy, তুমি ইচ্ছা করলে ডেলকে তুমি অন্য কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করতে পারো। অন্য কোঅর্ডিনেট সিস্টেমের প্রকাশগুলো সাধারণত লোকে মনে রাখে না, খুব একটা কঠিন প্রকাশ না, কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর ডেলের তিনটা কোঅর্ডিনেট, ডেলকে লেখা যায় i hat partial d by dx plus j hat partial d by dy plus k hat partial d by dz। ওই i hat বলেছি, আর এই i কিন্তু ভিন্ন জিনিস। এখানকার i হচ্ছে স্কয়ার রুট অফ -1, আর ডেল যখন লিখবো i hat সেটা হচ্ছে x অ্যাক্সিস দিকে একটা একক ভেক্টর। Therefore, using Cartesian coordinates x, y, z, operators for the components of angular momentum are, তাহলে Lx এর কি আছে? Lx ছিল কি? y pz minus z py। pz এর জন্য পরিবর্তে লিখলাম minus I squared by dz। এখানে ছিল z py minus z py, মাইনাস সাইনটা আগে থেকেই ছিল, z py। p এর পরিবর্তে লিখলাম minus I squared, যেটা কমন নিল d by dy। তাহলে Lx হচ্ছে minus I squared y d by dz minus z d by dy। একইভাবে Ly কি? Ly ছিল z অপারেটর px অপারেটর বিয়োগ x অপারেটর pz অপারেটর। এটা z অপারেটর px অপারেটর মাইনাস x অপারেটর pz অপারেটর, এটা দিছিল। এলটা যদি ly অপারেটর যদি লেখো, এটা ক্লাসিক্যাল মেকানিক্স অপারেটর না, সবগুলো সংখ্যা। কোয়ান্টাম মেকানিক্স ly অপারেটর হবে। ly অপারেটর কিভাবে লিখবে? ly অপারেটর হবে z অপারেটর গুণ px অপারেটর মাইনাস x অপারেটর গুণ pz অপারেটর, অপারেটর চিহ্ন দেবে। আর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন z অপারেটর জাস্ট z, px অপারেটর হচ্ছে minus I squared d by dx, x অপারেটর হচ্ছে জাস্ট x কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে, আর pz অপারেটর হচ্ছে minus I squared d by dz। minus I squared কমন নাও, minus I squared কমন নিলে ly অপারেটর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন হবে minus I squared নাম্বার z px থেকে আসবে d by dx minus x নাম্বার x, এখন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন আছে, আর pz থেকে আসবে d by dz। তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ly অপারেটর হচ্ছে minus I squared z d by dx minus x d by dz। lz অপারেটর হচ্ছে minus I squared x d by dy minus y d by dx। এভাবে এখন অপারেটর হিসাবে লেখা হলো, জেনারেলি না, জাস্ট ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে অপারেটর হিসাবে লেখা হলো এই তিনটা কম্পোনেন্টকে। এখন we define the operator corresponding to the square of the angular momentum. Square of the angular momentum classical mechanics এ কি? L square হবে Lx squared Ly squared Lz squared। ক্লাসিক্যাল মেকানিক্স এ Lx একটা নাম্বার, Ly Lz নাম্বার। কোয়ান্টাম মেকানিক্স এ Lx Ly Lz অপারেটর, Lও একটা অপারেটর। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স মতো করে L স্কয়ার এর করেসপন্ডিং অপারেটর আমি করতে পারি। L স্কয়ার ক্লাসিক্যাল মেকানিক্স হলো Lx স্কয়ার অপারেটর ছাড়া। ক্লাসিক্যাল মেকানিক্স L স্কয়ার হচ্ছে এভাবে লিখবো, এই অপারেটর চিহ্ন বাদ দিয়ে L স্কয়ার ইকুয়াল টু Lx স্কয়ার প্লাস Ly স্কয়ার Lz স্কয়ার। আর ক্লাসিক্যাল মেকানিক্স একটা এক্সপ্রেশন, সেখানে সেই এক্সপ্রেশনে অপারেটর বসিয়ে দিলে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয়ে যায়। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে L স্কয়ারের করেসপন্ডিং অপারেটর কত? L স্কয়ার অপারেটর হবে Lx স্কয়ারের অপারেটর
ly স্কয়ারের অপারেটর, lz স্কয়ারের অপারেটর। একটা অপারেটরের lz একটা অপারেটরের স্কয়ারের অপারেটর কিভাবে লেখে? একটা অপারেটরের স্কয়ার মানে কি? এটা আসলে lx অপারেটর স্কয়ার, ly অপারেটর স্কয়ার। ly অপারেটর স্কয়ার মানে কি? সে অপারেটর পরপর দুইবার অপারেট করবে ওয়েভ ফাংশনের উপরে, রাইট, ও স্টেট ভেক্টর উপরে। এটা মানে হচ্ছে অপারেটর। কতবার অপারেট করে? এই অপারেটর ডান পাশে তো থাকে অপারেটর গুলো কেটের উপরে অ্যাক্ট করে, অথবা অপারেটর গুলো বাম পাশে ব্রা থাকলে ব্রায়ের উপরে অ্যাক্ট করতে পারে। ব্রায়ের উপরে অ্যাক্ট করারও আমরা সাধারণত ব্যবহারই করি না। অপারেটর গুলো কেটের উপরে অ্যাক্ট করে এবং কেট গুলো আমরা অপারেটরের ডান পাশে বসাই, সেটাই নোটেশন। একটা অপারেটর স্কয়ার যখন কেটের উপরে অ্যাক্ট করে সেটা মানে হচ্ছে দুইবার অপারেটরটা ওই কেটের উপরে অ্যাক্ট করবে। আচ্ছা, এই যে তিনটা অপারেটর lx hat, ly hat, lz hat, এই তিনটা অপারেটর এক্সপ্রেশন লিখলাম। এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে লেখা হয়েছে, কারণ এখানে y z z x y z কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে লেখা হয়েছে, রাইট? এখন আমি চেষ্টা করলে এই তিনটা এই অপারেটর গুলোকে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস গুলো এলিমিনেট করে ইন টার্মস অফ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসে প্রকাশ করতে পারি। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের মধ্যে সম্পর্কটা কি, সেই রিলেশনশিপ ব্যবহার করে lx এর অপারেটর আমি xyz সাপেক্ষে প্রকাশ না করে I can express it in terms of r theta phi. r theta phi হচ্ছে coordinates in the spherical polar coordinate system. আচ্ছা, এখন তোমরা কি সেই সম্পর্কটা জানো? What is the formula relating the coordinates, spherical polar coordinates with the Cartesian coordinates? এটা তোমাদের জানতে হবে, তো তোমরা জানো নিশ্চয়ই। জি স্যার। x equal to r cos theta, x equal to r sin theta, r sin theta cos phi, y equal to r sin theta sin phi, z equal to r cos theta. এই সম্পর্কটা জানতে হবে। উল্টা করে লিখতে পারতাম, r theta phi কে প্রকাশ করবে ইন টার্মস x y z। যাও, তাদের মধ্যে রিলেশনশিপ আমার জানা আছে, ওকে? তাহলে আমি easily convert the expressions for the components of the orbital angular momentum from the Cartesian coordinate system to the spherical polar coordinate system. এখানে অঙ্কটা একটু জটিল হয়, কিন্তু সেই জটিলতা ব্রেইনের জটিল, সেই জটিলতা শুধু অ্যালজেব্রার জটিলতা। যোগ বিয়োগ এটা ডেরিভেটিভ, এটা সেটা ক্যান্সেল হাবিজাবি, সরলের জটিলতা। পরীক্ষার সময় একটা সরল থাকে না, সরল করো। সরলে কিন্তু জটিল কিছুই নাই, যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু উত্তর মিলাতে পারে না। কেন? মাঝপথে ভুল করে কেন? খুব জটিল সরল, কিন্তু সেই জটিলতা কিন্তু তোমার বুদ্ধি আরকে টেস্ট করে না। সে ঠান্ডা মাথায় তুমি একটা অঙ্ক নির্ভুলভাবে করতে পারো কিনা সেটাই টেস্ট করে। সরলে যোগ বিয়োগ গুণ ভাগ তো আর এমন মজ্জাগত হয়ে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে আর বুদ্ধি খরচ করতে হয় না। কিন্তু সিকোয়েন্স অফ গুণ বিয়োগ যোগ ভাগ যদি তোমাকে দেই, 100টা যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি একটা শেষ উত্তরে উপনীত হবে। শেষ উত্তর করতে গিয়ে তোমার এক মাঝপথে ভুল হবে, তুমি একটা উল্টাপাল্টা উত্তরে আসবে। ঠিক একইভাবে এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লেখা একটু মেসি, কিন্তু সেই মেসিনেস জাস্ট অ্যালজেব্রিক মেসিনেস, ওকে? কিন্তু করা যাবে মাথা ঠান্ডা করে যদি তুমি ভুলভাবে করো। lx ly lz এর এক্সপ্রেশন দেখো, একটু দেখো, একবার পড়লে একটু খানিকক্ষণ তোমাদের চোখ থাকবে এখানে। না হয়তো তোমরা এই তিনটা ফর্মুলার উপরে 1 মিলিসেকেন্ড অথবা বড় জোর 10 মিলিসেকেন্ড চোখ থাকবে, তারপর চোখ চলে যাবে অন্যদিকে।
এখন আমি 5 মিনিট ধরে এটা ভর করবো। এই 5 মিনিট হলে অ্যাটলিস্ট 5 মিনিটের মধ্যে 1 মিনিট তোমাদের চোখ এই সমস্ত ফর্মুলার উপরে চোখ পড়বে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস Lx হচ্ছে i কাট sin phi d by d theta প্লাস cot theta cos phi d by d phi। মুখস্থ করার চেষ্টা করবে না, এগুলো কেউ মুখস্থ করে না। পরীক্ষার সময় যদি এক্সামিনার এমন প্রশ্ন করে যে যেখানে তোমাকে মুখস্থ এগুলো লিখতে হবে, সে এক্সামিনার চাকরি যাওয়া উচিত। সে এক্সামিনার কোয়ান্টাম মেকানিক্স বোঝে না। Ly i কাট সাইন ফাই এর পরিবর্তে cos phi হলো একটা মাইনাস সাইন আসলো, d by d theta থাকলো। Ly হচ্ছে মাইনাস cos phi, ফাইটা হচ্ছে অ্যাজিমিউথাল অ্যাঙ্গেল, মাইনাস cos phi d by d theta প্লাস cot theta সেম থাকলো, cos phi এর পরিবর্তে sin phi আসলো, d by d phi। সবচেয়ে সোজা হচ্ছে Lz হচ্ছে মাইনাস i কাট d by d phi। ওকে, Lz হচ্ছে মাইনাস i কাট d by d phi। ওকে, তাহলে Lx squared Ly squared plus Lz squared যদি করো, then if you calculate the operator corresponding to the square of the orbital angular momentum operator in spherical polar coordinates, আরেকটা মেসি অ্যালজেব্রা হবে, 4 পাতার মেসি অ্যালজেব্রা করতে হবে, কিন্তু সেটা নেহাতি অ্যালজেব্রা। ডেরিভেটিভ যোগ বিয়োগ গুণভাগ করা, স্কয়ার করা, ক্যান্সেল করা ইত্যাদি যদি করো তাহলে L স্কয়ার এরকম হবে। এটা কিন্তু এই ধরনের অপারেটর কিন্তু আগেও আমরা এনকাউন্টার করেছি, একটু পরেই দেখাচ্ছি। L স্কয়ার হচ্ছে মাইনাস h কাট স্কয়ার, h কাট থাকতেই হবে কারণ L আর h কাট, L এবং h কাটের একই ইউনিট। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউনিট কিন্তু হয় জুল সেকেন্ড অথবা সেকেন্ড। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন হচ্ছে এনার্জি টাইমস টাইম, h কাটের ডাইমেনশন হচ্ছে এনার্জি টাইমস টাইম। তাহলে L এবং h কাটে একই ইউনিট, তাহলে L স্কয়ার থাকলে h কাট স্কয়ার থাকতে হবে, কারণ এগুলোর কোনো ইউনিট নাই, থিটার কোনো ইউনিট নাই, ফাই এর কোনো ইউনিট নাই। এগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট। Lx এর ইউনিট হচ্ছে h কাট, তাহলে ডান দিকে থাকতে হবে। অবশ্য ফিল্ড থিওরিতে আমরা h কাট ইকুয়াল টু 1 ধরি, সেটা অন্য কথা। h কাট ইকুয়াল টু 1 ধরলে অনেকের মাথা গরম হয়, আমার মাথা এখনো গরম হয় h কাট ইকুয়াল টু 1 ধরলে। যাই হোক, তখন আর h কাট, তখন অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো ইউনিট থাকে না। ওকে, h কাট ইকুয়াল টু 1 ধরলে ফিল্ড থিওরিতে শেষ স্টেজে এসে ইউনিট বসিয়ে দিই আমরা। সুতরাং এটাকে বলে ন্যাচারাল ইউনিট। তো ফিল্ড থিওরির বইতে ফিল্ড থিওরির স্যাররাও হঠাৎ করে ন্যাচারাল ইউনিট করা শুরু করলো, খুব একটা এক্সপ্লেইন করে না, বইতেও এক্সপ্লেইন করা থাকে না, ন্যাচারাল ইউনিট ব্যবহার করবো এই বলে চালু করে দিল। ওকে, আমি এখানে ন্যাচারাল ইউনিট ব্যবহার করছি না, সব ইউনিট এক্সপ্রেসিভলি থাকতে হবে। Lx এর ফর্মুলা h কাট থাকতে হবে, কারণ বাকি যেগুলো আছে i আছে, i এর কোনো ইউনিট নাই, ফাই থিটা এগুলোর কোনো ইউনিট নাই, সাইন ফাই কট থিটা কস ফাই এগুলো সব ইউনিটলেস। তাহলে ইউনিট মেনটেন করতে গেলে যেহেতু Lx এর h কাটের ইউনিট সমান, তাহলে Lx এর ফর্মুলা h কাট থাকতে হবে, Ly এর ফর্মুলা L স্কয়ার এর ফর্মুলা h কাট স্কয়ার থাকতে হবে। তাহলে L স্কয়ার ইকুয়াল টু মাইনাস h কাট স্কয়ার, মাইনাস এমনি অঙ্ক করলে আসে মাইনাস h কাট স্কয়ার 1 বাই সাইন থিটা d by d theta sin theta d by d theta plus 1 by sin square theta partial d2 by d phi square, এটা partial d by d theta of sin theta partial d by d theta। অবশ্যই এগুলো অপারেটর, এগুলো কিসের উপর অপারেট করবে? ডান দিকে একটা ফাংশন দিতে হবে, ফাংশনের উপরে অপারেট করবে এগুলো। অবশ্যই সেই ফাংশনে থিটা ফাই থাকতে হবে, ফাংশনে যদি ফাই না থাকে তাহলে এটা শূন্য, ফাংশন যদি থিটাও না থাকে তাহলে এটাও শূন্য। তাহলে ফাংশন অ্যাটলিস্ট একটা থিটা, একটা ফাংশন অফ থিটা হতে হবে, অথবা ফাংশন অফ ফাই, অথবা ফাংশন অফ বোথ। এই হলো। এখন ইম্পর্টেন্টলি নাও
we have seen previously that the spherical harmonics ylm theta phi, ylm theta phi, spherical harmonics গুলো কি অলরেডি ভুলে গেছো অনেকে, তোমাদের you have to go back and revise. বারবার ভুলে যাবে, আবার শিখবে। এইভাবে 5-6 বার হলে তারপরে হয়তো ভুলবে না। স্ফেরিক্যাল হারমোনিক্স বলা যাবে না, এক্স্যাক্টলি কিভাবে আসে ভুলে গেছে, কিন্তু নামটা বলা যাবে না। স্ফেরিক্যাল হারমোনিক্স আর আইগেন ফাংশনস অফ এল স্কয়ার এন্ড এলজ, এটা ভোলা যাবে না। তারা যে আইগেন ফাংশন অফ এল স্কয়ার এলজ একটু পরে আসছে। Now we have seen previously that the spherical harmonics ylm theta phi satisfy the differential equation 27. সেই equation 27 এখানে আবার লেখা হয়েছে, এটা equation 27 এ ফিরে যাও। অনেক আগে যখন আমরা ওই সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক করে অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস এর জন্য যে ওয়েভ ফাংশন আর এই আর এটা হচ্ছে কি বলে রেডিয়াল কোঅর্ডিনেটস ওয়েভ ফাংশন বের করার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখছিলাম, তখন দেখিয়েছিলাম যে স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ylm, এই ইকুয়েশন স্যাটিসফাই করে। এই অপারেটর এটা তো এল স্কয়ারের মধ্যে আছে, এল স্কয়ার শুধু এখানে আছে মাইনাস এইচ স্কয়ার স্কয়ার, ওইটা আলাদাভাবে করে আছে, রাইট? এটা স্যাটিসফাই করছে 1/sin এই অপারেটর ylm equal to minus l into l plus 1। এই 27 নম্বর ইকুয়েশনটা আবার ওখানে নিচে লেখা হয়েছে, দ্বিতীয়বার লেখা হয়েছে, যাতে আমাকে ফিরে যেতে না হয়। তার সত্ত্বেও আমি ফিরে গেলাম। ইকুয়েশন 27 যেটা এখানে আবার লেখা হলো, এই যে অপারেটর আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অপারেটর, এইটা একটা অ্যাঙ্গুলার অপারেটর acting on this angular wave function spherical harmonics gives me minus ll plus 1 into ylm. তাহলে ylm is a eigenfunction this operator within the third bracket with eigenvalue minus l into l plus 1. এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অপারেটর সেটা কিন্তু এল স্কয়ারের সঙ্গে যুক্ত, রিলেটেড। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে অপারেটর এইটা, এখানে মাইনাস এইচ স্কয়ার আসলে এল স্কয়ার হয়। তাহলে আমি যদি এখানে মাইনাস এইচ স্কয়ার দিয়ে গুণ দেই আর মাইনাস এইচ স্কয়ার দিয়ে ভাগ দেই, একই থাকলো। মাইনাস এইচ স্কয়ার দিয়ে গুণ দেওয়ার পরে সে মাইনাস এইচ স্কয়ার আর এই থার্ড ব্র্যাকেট অপারেটর মিলে হলো এল স্কয়ার অপারেটর, আর ভাগ আছে মাইনাস এইচ স্কয়ার দিয়ে। তাহলে এই ডান দিকের অপারেটর বাম দিকের অপারেটর কি মাইনাস এল স্কয়ার বাই এইচ স্কয়ার। এই মাইনাস এইচ স্কয়ার যদি বাম দিকে নিয়ে যাও মাইনাস এল স্কয়ার বাই এইচ স্কয়ার, এটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট, এই কৌণিক অপারেটর। এই কৌণিক অপারেটরটা এইখানে আছে, এইখানে আছে এইটা আর ylm এর যে আইগেনভ্যালু ইকুয়েশন সেখানে অপারেটরটা একই। এটা এখনো এল স্কয়ার অপারেটর হয়নি, মাইনাস এইচ স্কয়ার দিয়ে গুণ দিলে এল স্কয়ার অপারেটর হবে। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কৌণিক অ্যাঙ্গুলার অপারেটরটা আছে সেটা হচ্ছে এল স্কয়ার অপারেটর ডিভাইডেড বাই মাইনাস এইচ স্কয়ার। তার মানে 1/h minus 1/h square L square, এটা হচ্ছে এই অপারেটর acting on ylm gives me minus l plus 1 ylm, minus minus কাটো h square ওদিকে নাও, তাহলে l squared ylm, L square operator corresponding to the square of the orbital angular momentum acting on the spherical harmonics আমাকে কি দিচ্ছে? আমাকে দিচ্ছে একটা সংখ্যা টাইমস দ্য স্ফেরিক্যাল হারমোনিক। সেই সংখ্যাটা কি? L into L plus 1 h square. তাহলে আমি ইমিডিয়েটলি বলতে পারি যে স্ফেরিক্যাল হারমোনিক্স are nothing but eigenfunctions of the square of the angular momentum operator with eigenvalues L
into L plus 1 h cut square. YLM হচ্ছে আইগেন ফাংশন, এটা কিন্তু ডিসক্রিট। L স্কয়ার হ্যাজ ডিসক্রিট আইগেন ভ্যালুস। এখানে প্রমাণ হচ্ছে L স্কয়ারের মান যে ডিসক্রিট, আইগেন ভ্যালুগুলো ডিসক্রিট। L স্কয়ার ম্যাটার করি, আমি আইগেন ভ্যালুগুলো পাবো। আইগেন ভ্যালুগুলো মান ডিসক্রিট, আমি কিছু ডিসক্রিট মান পাবো। এখান থেকে বলতো মানে L স্কয়ার ইজ কোয়ান্টাইজ, এখান থেকে বুঝবো L স্কয়ার ইজ এ অবজারভেবল। L স্কয়ারকে যদি আমি অবজার্ভ করি, মেজার করি, আমি কি মান পাবো? আই গেট ওয়ান অফ দ্য আইগেন ভ্যালুস। আইগেন ভ্যালুস গুলো ডিসক্রিট, ফলে L স্কয়ার হ্যাজ ডিসক্রিট আইগেন ভ্যালুস। L স্কয়ার হ্যাজ ডিসক্রিট ভ্যালুস, আইগেন ভ্যালু না বলে ডিসক্রিট ভ্যালুস। ছোট হাতের L 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। ছোট হাতের L কে বলে কোয়ান্টাম নাম্বার ফর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ছোট হাতের L এর মান যদি দিয়ে দেই, ধরো 5 দিয়ে দিলাম, ছোট হাতের L এর মান যদি 5 দিয়ে দেই, তাহলে L স্কয়ারের মান কত, অথবা L স্কয়ারের করসপন্ডিং আইগেন ভ্যালু কত? ছোট হাতের L ইকুয়াল টু 5 নিলে L স্কয়ারের মান কত? মান হবে 5 গুণ 6 h কাট স্কয়ার, 30 h কাট স্কয়ার। L স্কয়ারের মান যদি 30 h কাট স্কয়ার হয়, L এর মান কত হবে? স্কয়ার রুট অফ 30 টাইমস h কাট। যেহেতু এই আইগেন ভ্যালুস গুলো, এই কোয়ান্টাম নাম্বারস গুলো assumes discrete values, eigenvalues also assume discrete values. এটা মনে রাখতে হবে, এটা ভোলার না, এটা ভুললে চলবে না, এটা সারা জীবন মনে রাখতে হবে। That is why ln theta phi is an eigenfunction for L. এটা why ln theta phi are eigenfunctions এভাবে বলে ভালো ছিল, কারণ L এবং M তো ভ্যারি করতে পারে। কিভাবে ভ্যারি করে? L এর সম্ভাব্য কি কি মান হতে পারে? L এর সম্ভাব্য মান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি। আর প্রতিটা L এর জন্য M এর সম্ভাব্য মান কি হতে পারে? M এর সম্ভাব্য মান হচ্ছে L, L-1, L-2, এই করে করে up to -L. So for any given L, M can assume 2L plus 1 values, with M going from plus L to -L in steps of 1, in steps of unity. So YLM R dile bhalo chilo. YLM for all L's and all M's are eigenfunctions of L square with eigenvalues, plural kore dile chilo, singular rekhechi, eigenvalues L into L plus 1 h cut square. Okay, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এটা বারবার কাজে লাগবে থিওরিটিক্যাল ফিজিক্সে। একটা থিওরিটিশিয়ান, তুমি থিওরিটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্টের মাস্টার্স, কোয়ান্টাম মেকানিক্স করছো, ফিল্ড থিওরি করছো, আবার ফিল্ড থিওরি দুইটা করছো, এইটা তুমি জানো না, এটা আনএক্সেপ্টেবল। মনে নাই, এটাও আনএক্সেপ্টেবল। আবার থিসিসও করছো একটা, আবার ফার্স্ট ক্লাসও পাইছো, GPA 5 নিয়ে তুমি আসছো, তুমি এটা জানো না, এটা আনএক্সেপ্টেবল। তোমাদের জানতে হবে, শিখতে হবে, রিটেইন করতে হবে। ভুলে গেছি, নট অ্যাকসেপ্টেবল। ভুলে যাবে কেন? তোমার ব্রেন কি ডাল হয়ে গেছে? তোমার বয়স কি 80 হয়েছে? তুমি ভুলে যাবে? 80 বছর একটা বুড়া বলতে পারে আমি ভুলে গেছি। ওকে, তুমি 30 বছর হয় নাই, 22 বছরে তোমরা বলতেছো আমি ভুলে গেছি, সেটা তো হবে না। 22 বছরের একটা যুবক কিভাবে বলে? নেক্সট, YLM theta phi can be written as ইকুয়েশন 24 এ একবার লিখেছিলাম, সেটা আবার রিপিট করছি এখানে। YLM theta phi equal to NLM, NLM হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট, PLM e to the power IM phi. PLM হচ্ছে, PLM is a function of cos theta. PLM একটা নাম আছে, they are called
associated Legendre polynomials. এটার কোনো আলাদা নাম নাই, এটা জাস্ট একটা এক্সপোনেনশিয়াল ফাংশন e to the power im phi. এখানে ylm can be written as the product of two factors. One factor is a function of cos theta, other factor is a function of phi. Of course, there's a third factor called the normalization. NLM বলছি for any NLM নিতে পারছে, কিন্তু যে কোনো NLM আমরা নেই না, NLM আমরা নেই just to normalize YLM. Okay, কিন্তু YLM constant, right? NLM কিভাবে নেই সেটাও একটু দেখে রাখতে হবে। ইকুয়েশন 24 এ ব্যাক করো। ইকুয়েশন 24 এ ব্যাক করো। কোথায় ইকুয়েশন 24? ইকুয়েশনটা দেখি না। The 15 pages. 15 pages. NLM. NLM is to be found through normalization. Normalization হচ্ছে এটা YLM star theta phi, YL prime M prime theta phi integrated over all solid angles gives you delta LL prime delta M. এটা করার জন্য NLM একটা বিশেষ মান নিতে হবে। NLM এর মান নিচে এই রূপ, এটা some constant, এটা কিন্তু phase factor, এটা of magnitude 1, epsilon is the phase factor আর actual constant হচ্ছে এটা। phase factor মানে কি? epsilon এর mod হচ্ছে 1, some phase factor times একটা real number, real number হচ্ছে 12 plus 1 4 pi L minus mod M factorial over L plus mod M factorial whole thing raised to the power half. Epsilon কে আমি ইচ্ছা করলে 1 ধরতে পারি, শুধু epsilon এর mod হচ্ছে 1, সেটাই করতে। epsilon is the phase factor, এটা শিফট করেছে, অনেকে করে epsilon equal to 1, অনেকে আবার কন্ডন এন্ড শর্টলি ফেজ কনভেনশন ধরে। কন্ডন শর্টলি, আমরা কিন্তু কন্ডন এন্ড শর্টলি ফেজ কনভেনশন ধরেই এই উদাহরণগুলো করেছি, এই যেগুলো লিখেছি কন্ডন এন্ড শর্টলি ফেজ কনভেনশন করে। যাই হোক, এপসাইলনটা কি হবে সেটা তোমার ইচ্ছা মতো, তুমি যেহেতু অত বিখ্যাত ফিজিসিস্ট হও নাই, তোমার ইচ্ছা মতো করার চেষ্টা করো না, একটা বিখ্যাত লোকের ইচ্ছা মতো করো, কন্ডন এন্ড শর্টলি নোটেশনে নাও। ওকে, এখন কোন পাতায় যাব? 30 স্যার। 30, ওকে। NLM কত সেটা আমার এখন আলোচনায় লাগবে না, এটা কনস্ট্যান্ট। এখন দেখো এই যে ফাংশনটা আছে YLM, যেটার এক্সপ্লিসিট ফর্মুলা আমি এখানে দিয়েছি, এটার উপরে LZ দিয়ে অ্যাক্ট করাও। LZ অ্যাক্টিং অন YLM, এটা আমি LZ তো খুব সোজা, LZ তো খুব সোজা অপারেটর, LZ তো হচ্ছে মাইনাস I স্কয়ার D বাই D ফাই, LZ দিয়ে তো খুব সহজে আমি অপারেট করতে পারবো, এত সোজা একটা অপারেটর। LZ acting on YLM, LZ operator হচ্ছে minus I squared D by D phi, তাহলে minus I squared D by D phi acting on YLM। YLM এ দেখো কি আছে, YLM D by minus I squared তো constant, এটা constant থাকবেই, D by D phi acts on YLM, D phi YLM এর PLM এর উপরে তো D by D phi act করবে না, D by D phi would act only on the exponential function, কারণ phi এখানেই আছে, নাই, তাহলে d বাই d phi শুধুমাত্র এক্সপোনেনশিয়ালের উপরে অ্যাক্ট করবে, এটার উপরে অ্যাক্ট করবে না। তাহলে d বাই d phi যদি এক্সপোনেনশিয়ালের উপরে অ্যাক্ট করে আমাকে এক্সপোনেনশিয়াল ফেরত দেবে টাইমস একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের কত im, এক্সপোনেনশিয়াল ফেরত দিলে একটা, তাহলে im গুণ YLM, im গুণ YLM, তাহলে এটা হয় মাইনাস I স্কয়ার গুণ IM YLM। এটা একটু সিম্পলিফাই করো, I স্কয়ার হচ্ছে -1 মাইনাস মাইনাস প্লাস, তাহলে LZ অ্যাক্টিং অন YLM ইকুয়াল টু মাইনাস প্লাস হয়ে গেছে, I স্কয়ার -1 মাইনাস মাইনাস প্লাস, রইল আমার MH কাট YLM।
mh cut ylm ধরি দাও। ওকে, তাহলে Lz acting on ylm is equal to mh cut ylm। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম যে ylm is also an eigenfunction of Lz with eigenvalue mh cut. Thus, ylm is the simultaneous eigenfunction of L square Lz. ylm to L square eigenfunction ছিল with eigenvalue L into L plus 1 h cut square. Ekey function ylm also turns out to be an eigenfunction of Lz with eigenvalue mh cut. Thus, ylm is the simultaneous eigenfunction of the two operators L square and Lz with eigenvalues L into L plus 1 h cut square and mh cut respectively. ylm দুটো অপারেটরের eigenfunction, অবশ্য eigenvalues ভিন্ন ভিন্ন। দুটো অপারেটরের eigenfunction যদি হয় তাহলে আমি বলবো it's a simultaneous eigenfunction of those two operators. First operator L square eigenvalue is given by first quantum number L into L plus 1 times h square. Lz eigenvalue is given by second quantum number times h cut. একটা L square, একটা L into L plus 1 h cut square. h cut square কারণ এটা L square আমাকে ইউনিট বজায় রাখতে হবে। L square, L এবং h cut এর ইউনিট সমান। L square এর ইউনিট হবে h cut square, Lz হবে h cut, Lz হবে mh cut আর L square হবে L into L plus 1 h cut squared। h cut না, h cut square কারণ ইউনিট মেইনটেইন করতে হবে। The fact that L square and Lz have simultaneous eigenfunctions is to be expected, since, as you can verify, L square and Lz commute. That is, L square and Lz equal to 0. আমি verify করে দেখতে পারি L square এবং Lz commute করে। L square Lz commute করে, এটা verify করে দেখতে পারো। ওকে, L square এবং Lz যদি commute করে, I can find simultaneous eigenvectors of L square Lz. I can find simultaneous eigenvectors of L square Lz, and those simultaneous eigenvectors act as complete set for all angular functions. সেই simultaneous eigenvector হচ্ছে ylm। এটার মানে এই না যে আমি কিন্তু কখনো কখনো আমি L square একটা eigenfunction আমি লিখবো, that may not be an eigenfunction of Lz. তার মানে এই না যে আমি L square এর কোনো eigenfunction লিখতে পারবো না যে eigenfunctionটা Lz এর eigenfunction হবে না। খুব সহজে আমি করতে পারি এটা। আমি যদি বলি যে L square এবং Lz এর simultaneous eigenvector আছে, এটার মানে এই না যে একটা eigenfunction of L square would always be an eigenfunction of Lz. যেমন ধরো আমি এটা করি ylm theta phi. This is a simultaneous eigenvector of L square and Lz with eigenvalues L into L plus 1 h cut squared and mh cut. ঠিক আছে, আমি যদি এরকম একটা করি, একটা কনস্ট্যান্ট cm সাম ওভার m, m এর মান মাইনাস l থেকে প্লাস l যায়, এই করে আরেকটা ফাংশন করলাম f theta phi, করতেই পারি। সাম ওভার l করে নাই, কিন্তু সাম ওভার m করেছি। এটা তো ফাংশন theta phi হলো, সাম করার পরে ফাংশন theta। এখন দেখো L square অ্যাক্টিং অন f কি হবে? L into L plus 1 সাম ওভার m করার পরেও যে নতুন ফাংশনটা পেলাম, that new function is an eigenfunction of L square operator with eigenvalue L into L plus 1
h cut squared. কিন্তু নতুন ফাংশন is not an eigenfunction of LZ. আগে ছিল শুধু এই ফাংশনটা ছিল ylm, এখানে যদি ylm থাকতো তাহলে আমি লিখতাম mh cut ylm, কিন্তু এখানে কি এখন কি লিখবো? এখন কি f theta phi লেখা যাবে না, কারণ f এর মধ্যে m এর মান কত, m এর উপর তো সাম হয়ে গেছে, তাহলে m এর তো কোনো নির্দিষ্ট মান নাই। f অ্যাঙ্গুলার ফাংশন, এই f এর মধ্যে তো m এর নির্দিষ্ট মান নাই, ফলে f ফাংশন f is not an eigenfunction of LZ. এটা LZ এর eigenfunction নয় ফাংশন f, but function f is L square eigenfunction. আমি একটা L square eigenfunction লিখলাম যেটা LZ এর eigenfunction নয়, সেটা হতেই পারে। ওকে, একইভাবে আমি LZ এর একটা eigenfunction লিখবো যেটা L square eigenfunction নয়। কথা সেটা নয়, কথা হচ্ছে দুটো অপারেটর যদি কমিউট করে, এখানে L square Z কমিট করেছে, then I can find simultaneous eigenfunctions of those two operators. দুটো অপারেটর simultaneous eigenfunction আছে, এবং যতগুলো simultaneous eigenfunction আছে সবগুলোকে একত্রিত করলে they become a complete set. কারণ এই simultaneous eigenfunctionের সাপেক্ষে যে কোনো অ্যাঙ্গুলার ফাংশনকে প্রকাশ করা যাবে as a linear combination. এটাই হচ্ছে কথা। এই কথাটা বলার জন্যই অনেক কষ্ট করেছিলাম এই চ্যাপ্টার 8 লেখার সময়। চ্যাপ্টার 8টা এখনো এটা প্রাঞ্জল, রাইট, কম্প্যাটিবল, প্রাঞ্জল হয়নি, প্রাঞ্জল করে আরো প্রাঞ্জল করে লিখতে হবে। ওকে, অনেকের ধারণা আছে যে যেহেতু তারা কমিট করে, রাইট, L square এর একটা আইগেন ফাংশন সব সময় LZ এর আইগেন ফাংশন হতেই হবে, তা নয়। আমার একটা ফাংশন আমি লিখতে পারবো যেটা L square এর আইগেন ফাংশন, কিন্তু LZ এর আইগেন ফাংশন নয়, সেটা লেখা যাবে। এরকম হলে তো স্যার মেজারমেন্টে কোনো আনসার্টেনিটি থাকে না। রাইট, এক্স্যাক্টলি। ওকে, the fact that L square and LZ have simultaneous eigenfunctions is to be expected, since, as you can verify আমি করি নাই, পরবর্তীতে যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম আবার আলোচনা করব, আলাদাভাবে আলোচনা করব, তখন আমরা এটা ভেরিফাই করে দেব। তোমরা এই স্টেজে ভেরিফাই করে দেখতে পারো। We can verify L square and LZ commute, that is L square LZ commute করে, L কিন্তু LX এর সঙ্গে কমিট করে, L square LY এর সঙ্গে কমিট করে, ফলে আমি I can find simultaneous eigenvectors of L square and any one of the components of L. কিন্তু I cannot find simultaneous eigenvectors of L square, LX and LY. এটা করা যাবে না, কারণ ওটা তো মিউচুয়ালি কমিটেটিং সেট হলো না, CSCO হলো না। I have to take a CSCO, complete set of commutating observables. L square এবং LZ নিলে আর LX LY নিতে পারবো না, কারণ LX LY নিলে তারা LZ এর সঙ্গে কমিট করবে না। LX LY কমিট করে না, LY LZ কমিট করে না, কিন্তু L square commits with LX LY LZ. ফলে I can find simultaneous eigenvector of L square and any of the components. আমি Z componentটাই নিয়েছি, আমি এখানে এক্সপ্রেসলি যেটা করেছি that comes out to be simultaneous eigenfunction of L square LZ. এখানে বলা আছে however YLM is not an eigenfunction of LX and LY, since it LZ eigenfunction YLM, they are not eigenfunction of LX and LY, since LX and LY do not commit to LZ. এই কথাটা এটা তোমাদের এক্সপ্লিসিটলি ভেরিফাই করে দেখতে হবে। তোমাদের কমিউটেশন রিলেশন বের করতে হবে between LX and LY, between LY and LZ, between LX and LZ, করে দেখো না কি হয়। আমি আপাতত এখানে আরেকটু সময় নিলে এটা করে ফেলতাম, আরেকটু আর 5 মিনিট সময় নেই, একটা বেজেছে তো, আর 5 মিনিট। আচ্ছা, এইটা তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এটা মনে রাখার কোনো এক্সাক্ট ইয়ে নাই, কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু অনেকে মনে রাখে। ফাইনালি উই
now express the Laplacian operator in terms of L square. Laplacian operator del square. এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে খুব সোজা। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে Laplacian operator কি? আমি স্টপ শেয়ার করে আমার ইয়েতে যাচ্ছি আবার। কার্টেসিয়ান কোঅর্ডিনেটের Laplacian operator কি? ডেল স্কয়ার অপারেটর বলে Laplacian। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটা হচ্ছে d2 by dx squared plus d2 by dy squared d2 by dz squared। এটা খুব সোজা, সবাই এটা খেয়াল রাখে। ইটস এ স্কেলার অপারেটর। এটাকে অনেকে এইভাবে করে, ডেল একটা ভেক্টর অপারেটর ডট ডেল, ডেল ডট ডেল ইজ ইকুয়াল টু ডেল স্কয়ার ডেল ডট ডেল del dot del is del square। এটা আমরা জানি, আমরা del dot del square দিই, এটা স্কেলার অপারেটর। এটাকে তুমি যদি এখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর লেখো, সেটাও করা যাবে, কারণ এক্স ওয়াই জেড এর সঙ্গে তো r থিটা ফাই সম্পর্ক আছেই। সো আই ক্যান এক্সপ্রেস del square in terms of r theta phi, যেটা আমরা কিন্তু সবার প্রথমে করেছি এই লেকচারের এই নোটের সবার প্রথমে ওটা করেই তো আমরা সলিউশন শুরু করেছি। So I can express del squared in terms of spherical polar coordinates। আমি ধরো মুখস্থ লিখছি, ভুল হতে পারে, ধরো মনে আছে কিনা দেখি। del square is equal to 1 by r squared partial d by dr partial d by dr r squared বলে না, partial d by dr এটা প্লাস r square কমন নিয়ে 1 by sin theta partial d by d theta of sin theta partial d by d theta plus 1 over sin squared theta times partial d2 by d phi squared। এটা কি? এটা তো আগে একটু আগে বললাম, এটা কি? এটা তো হচ্ছে মাইনাস এল স্কয়ার অপারেটর বাই কি এইচ কাট স্কয়ার। তাহলে ডেল স্কয়ার অপারেটর এভাবে লেখা যায় 1 বাই ডেল স্কয়ার অপারেটর এইভাবে লিখছি 1 বাই r স্কয়ার d by partial d by dr of r squared partial d by dr minus L square operator h cut squared or r squared। del square এইভাবে লেখা যায়, এটা রাইট। সেটাই লিখেছি আমি। del square operator এইভাবে লেখা যাবে in terms of L square operator। আর একটা পার্ট থাকে যে পার্টে আরেকটা টার্ম, এটা ফ্যাক্টর না, ডেল স্কয়ারের দুটো ফ্যাক্টর দিয়েছে, দুটো ফ্যাক্টর না, দুটো টার্ম। এই একটা টার্ম বিয়োগ আরেকটা টার্ম, এখানে এটা এখানে একটা 1 বাই r স্কয়ার লাগবে, কারণ এল স্কয়ারের ডাইমেনশন কি? এল স্কয়ার ডাইমেনশন হচ্ছে h স্কয়ার স্কয়ারের ডাইমেনশনের সমান। h স্কয়ার স্কয়ার কাটাকাটি গেল, ফলে এল স্কয়ার বাই h স্কয়ার কোনো ডাইমেনশন নাই। এখানে শুধু রয়ে গেল 1 বাই r স্কয়ার। তাহলে দ্বিতীয় টার্মের ডাইমেনশন কি? 1 বাই লেন্থ স্কয়ার। প্রথম টার্মের ডাইমেনশন 1 বাই লেন্থ স্কয়ার হতে হবে। এখানে 1 বাই লেন্থ স্কয়ার আছে, কারণ এটার তো কোনো ডাইমেনশন নাই। কেন ডাইমেনশন নাই? এখানে r দুইবার আছে, r স্কয়ার আছে উপরে, r দুইবার আছে নিচে। তাহলে এই জিনিসটার এই ডেরিভেটিভ অপারেটরের কোনো ডাইমেনশন নাই, কিন্তু পুরো ওভারঅল প্রথম টার্মের ডাইমেনশন 1 বাই লেন্থ স্কয়ার থাকতে হবে, কারণ দ্বিতীয়
টার্মের ডাইমেনশন 1 বাই লেন্থ স্কয়ার, তাহলে এখানে একটা আর স্কয়ার থাকতে হবে। 1 বাই আর স্কয়ার, এখানেও 1 বাই আর স্কয়ার, এখানে 1 বাই আর স্কয়ার, এখানে 1 বাই আর স্কয়ার না থাকলে ডাইমেনশন মিলতো না। এই দুটো টার্মের ডাইমেনশন 1 বাই লেন্থ স্কয়ার হতে হবে, কারণ ডেল স্কয়ার ডাইমেনশন হচ্ছে 1 বাই লেন্থ স্কয়ার। কারণ ডেল স্কয়ারে কি ছিল, d2 বাই dx স্কয়ার, এটা তো 1 বাই লেন্থ স্কয়ার, লেন্থ নিচে দুইবার আছে, d2 বাই dy স্কয়ার, এটাও লেন্থ 1 বাই লেন্থ স্কয়ার, ডেল স্কয়ার ডাইমেনশন হচ্ছে 1 বাই লেন্থ স্কয়ার। তো ডেল স্কয়ার যদি দুটো টার্মে প্রকাশ করি, প্রতিটা টার্মের ডাইমেনশন হতে হবে 1 বাই লেন্থ স্কয়ার। এখানে 1 বাই লেন্থ স্কয়ার হয়েছে, এখানে 1 বাই লেন্থ স্কয়ার হতে হবে। এখানে 1 বাই লেন্থ স্কয়ার, ওখানে 1 বাই লেন্থ, তা তো হবে না। All terms in an equation must have the same dimensions. I cannot add apples with oranges. It will be বিখ্যাত কথা। You can't compare apples with oranges. Can you add apples with oranges? No. I add apples with apples. একটা ইকুয়েশন আমি যখন টার্মগুলো অ্যাড করব, সাবট্রাক্ট করব, প্রতিটা টার্মের ডাইমেনশন অথবা ইউনিট এক থাকতে হবে, সেম হতে হবে। সেই ইউনিটটা কি ডিপেন্ড করে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি লিখছো। আমি এখানে ডেল স্কয়ার অপারেটর একটা ফর্মুলা লিখছি, ডেল স্কয়ার ডাইমেনশন 1 বাই লেন্থ স্কয়ার। ডেল স্কয়ারকে দুটো টার্মে প্রকাশ করা হয়েছে, তাহলে দুটো টার্মেরই ডাইমেনশন 1 বাই লেন্থ স্কয়ার হতে হবে। ওকে, আমি এখানে শেষ করতে পারি, 5 মিনিটের পরিবর্তে 7 মিনিট হয়ে গেছে। এখানে শেষ করলে পরবর্তীতে এখান থেকে শুরু করবো, which is good thing.